আজকে আমরা আলিম স্যারের অনুশীলনীর প্রশ্নর জীব প্রযুক্তি চ্যাপ্টারটা পুরোপুরি সলভ করবো ইনশাআল্লাহ। চলো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করি। প্রথম প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন? এটার উত্তর সবাই জানো যে কার্ল এরিক, তিনি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করেন। ওকে, 2 নম্বর প্রশ্নটা, টিস্যুকে কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কি? ঠিক আছে, কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য আসলে কি? টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কি? তো এখানে খেয়াল করো, কতে বলা হয়েছে বেশি টিস্যু উৎপাদন, খতে বলা হয়েছে উন্নত মানের বীজ উৎপাদন, গতে বলা হয়েছে নতুন জাতের টিস্যু সৃষ্টি এবং ঘতে বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন। আমার আনসার হবে কোনটা? এই বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন করা। কারণ আমরা জানি যে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে কিন্তু নতুন কোনো জাত সৃষ্টি করা যায় না, কিংবা উন্নত মানের বীজ সৃষ্টি করা কিন্তু সম্ভব নয়। ওকে, এবং টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা মূলত এখানে চারিত্রিক গুণাবলী এটা অক্ষুণ্ণ থাকবে, নাম্বার 1 টিস্যু কালচারের ক্ষেত্রে, এবং নাম্বার 2 এখানে রোগ প্রতিরোধ মুক্ত অথবা ভাইরাস মুক্ত চারা উৎপাদন করতে পারি। এখানে কি করতে পারি? ভাইরাস মুক্ত চারা আমরা উৎপাদন করতে পারি। এটা একটি ইম্পর্টেন্ট কি গুরুত্ব আমাদের টিস্যু কালচার প্রযুক্তির, ভাইরাস মুক্ত চারা আমরা উৎপাদন করতে পারি। 3 নাম্বারটা খেয়াল করো যে গ্রিন বায়োটেকনোলজি কোনটি নিয়ে কাজ করে? সো গ্রিন সবুজ, সবুজ অবশ্যই কৃষি ক্ষেত্র নিয়ে সেটা মূলত কাজ করবে, আমরা বুঝতেই পারতেছি। সমুদ্র ক্ষেত্রে বায়োটেকনোলজি ব্যবহারটাকে আমরা বলে থাকি ব্লু বায়োটেকনোলজি বা নীল, আর চিকিৎসা ক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি হচ্ছে রেড বায়োটেকনোলজি। কি? রেড বায়োটেকনোলজি বলে থাকি। শিল্প ক্ষেত্রে আমরা সেটাকে বলে থাকি শ্বেত বায়োটেকনোলজি বা হোয়াইট বায়োটেকনোলজি আমরা বলতে পারি। ওকে, তারপরে দেখো 4 নাম্বারটা, নিচের কোনটি আণবিক কাঁচি নামে পরিচিত? অর্থাৎ তোমরা জানো যে এনজাইমের মাধ্যমে আমরা ডিএনএটাকে কাটতে পারি একটা নির্দিষ্ট জায়গায়, সেটাকে আমরা বলে থাকি রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইমটাকে আমরা বলে থাকি আণবিক কাঁচি। এর জন্য 5 নাম্বারটা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলা হয়ে থাকে? এটাকে আমরা বলে থাকি ট্রান্সজেনিক। কি বলে থাকি? ট্রান্সজেনিক, কারণ এখানে আমরা নতুন একটা জাত পেয়ে থাকি। এখানে একটা কথা বলা আছে হচ্ছে সাইব্রিডের কথা। তো সাইব্রিড থেকে আমাদের কি মনে রাখতে হবে? সাইব্রিড থেকে আমাদের মনে রাখতে হবে যে সাইব্রিডে কিন্তু প্রোটোপ্লাজমের মিলন হয় না। সাইব্রিডে আমাদের কি হয় না? প্রোটোপ্লাজমের মিলন হয় না। সরি, সাইব্রিডে কি হয় না? আমাদের নিউক্লিয়াসের মিলনটা হয় না। সাইব্রিডে আমাদের কি হয় না? নিউক্লিয়াসের মিলনটা হয় না। ঠিক আছে, সাইব্রিডে আমাদের কি হয় না? নিউক্লিয়াসের মিলন হয় না, এখানে সাইটোপ্লাজমের মিলন হয়। ওকে, আচ্ছা। তারপরে দেখো 6 নাম্বারটা, যে সাইব্রিড শব্দ নিচের কোন প্রক্রিয়ার সাথে জড়িত? সাইব্রিড শব্দ নিচের কোন প্রক্রিয়ার সাথে জড়িত? এখানে বলছে কোনটা? যে টিস্যু কালচারের ক্ষেত্রে জড়িত। এটা সাইব্রিড প্রক্রিয়ায় কিন্তু সাইটোপ্লাজমের মিলন হয়, এখানে নিউক্লিয়াসের মিলন হবে না। এখানে চারিত্রিক গুণাবলীটা অক্ষুণ্ণ থাকে এবং সেটা টিস্যু কালচার প্রযুক্তির সাথে জড়িত। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সাইব্রিডের মাধ্যমে যে বৈশিষ্ট্যের স্থানান্তরটা সেটা কোন অঙ্গাণুর মাধ্যমে হয়? সেটা হয় মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে, কারণ মাইটোকন্ড্রিয়াও তোমার সাইটোপ্লাজমে আছে, সেটার মাধ্যমে কিন্তু আমাদের বৈশিষ্ট্যটা কি হতে পারে? স্থানান্তরিত হতে পারে। 7 নাম্বার, কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়? উত্তর হবে হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এনজাইম। আর আমরা ডিএনএ কে জোড়া লাগাতে পারি কোন এনজাইমের মাধ্যমে? লাইগেজ এনজাইমের মাধ্যমে। আমরা প্রথম অধ্যায় কোষ এবং এর গঠন চ্যাপ্টারটা যারা ভালো করে পড়ছো তারা জানো যে আরএনএ প্রাইমারটাকে ডিএনএ তে রূপান্তর করে প্রাইমেজ নামক এনজাইম। 8 নাম্বারটা কি বলছে? যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবজ উপাদান নিচের কোনটা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবজ উপাদান নিচের কোনটা? উত্তর হবে কোনটা? উত্তর হবে হচ্ছে আমাদের প্লাজমিড। কারণ কি? কারণ প্লাজমিড হচ্ছে কোন একটা ব্যাকটেরিয়ার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ বলা হয়। অর্থাৎ নরমালি একটা ব্যাকটেরিয়ার মধ্যে যে ক্রোমোজোম অংশ থাকে সেই অংশটার বাইরে একটা কার্যত বৃত্তাকার দ্বিসূত্রক একটা ডিএনএ থাকে, সেটাই হচ্ছে আমাদের প্লাজমিড। এই প্লাজমিডের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্লাজমিড কি করে? অল্প সংখ্যক জিন ধারণ করে। তারপর এটা আণবিক ভর হচ্ছে 10⁶ থেকে 20 × 10⁶ ডাল্টন। ঠিক আছে, তারপর প্লাজমিড হচ্ছে অল্প সংখ্যক জিন বহন করে থাকে। এগুলো হচ্ছে প্লাজমিডের কিছু টুকটাক বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে দেখো 9 নাম্বারটা, ডিএনএ খণ্ডক জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় কোন এনজাইম? এটার উত্তর হবে হচ্ছে আমাদের লাইগেজ এনজাইম। আর রেস্ট্রিকশন এনজাইমটাকে আমরা কি বলে থাকি? রেস্ট্রিকশন এনজাইমটাকে আমরা বলে থাকি আণবিক কাঁচি, আমরা জানি এটা। 10 নাম্বার, মেরিস্টেম কালচারের উদ্দেশ্য কি? খেয়াল করো, মেরিস্টেম কালচারের উদ্দেশ্য হচ্ছে রোগমুক্ত চারা উৎপাদন করা। মেরিস্টেম কালচারের উদ্দেশ্য কি? এটা হচ্ছে রোগমুক্ত চারা উৎপাদন করা। মনে রাখতে হবে বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণের জন্য আমরা করে থাকি জার্ম প্লাজম।
ঠিক আছে, জার্ম প্লাজম। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের জন্য আমরা করে থাকি পরাগধানী কালচার। কি করে থাকি আমরা? পরাগধানী কালচার করে থাকি। ওকে, আচ্ছা, এরপরে আসো 11 নাম্বারটা। কোন প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন তৈরি করা হয়? ইনসুলিন তৈরি করা হয় ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে। ঠিক আছে, ইনসুলিন তৈরি করা হয় ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে, কারণ আমরা জানি যে এখানে আমরা রেস্ট্রিকশন এনজাইম, আমরা প্লাজমিড সবকিছুই ব্যবহার করে থাকি। 12 নাম্বার, নিচের কোনটি থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব? আমরা জানি পরাগধানী কালচার থেকে, কারণ পরাগধানের মধ্যে যে পরাগ রেণুটা থাকবে সেটা কিন্তু হ্যাপ্লয়েড, সেখান থেকে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ আমরা কি করতে পারি? হ্যাপ্লয়েড উদ্ভিদটাকে আমরা উৎপাদন করতে পারি। আচ্ছা, তারপরে দেখো সাইব্রিডের ক্ষেত্রে মিলন হয় কার? সাইব্রিডের ক্ষেত্রে মিলন হবে কিন্তু আমাদের সাইটোপ্লাজমের মিলন হয়ে থাকে। ওকে, সাইব্রিডের ক্ষেত্রে আমাদের কার মিলন হয়ে থাকে? সাইটোপ্লাজমের মিলন হয়ে থাকে। টিস্যু কালচার প্রযুক্তিতে ক্ষেত্রে কালচার মিডিয়ামের প্রধান উপাদান কোনটা? ওকে, টিস্যু কালচার প্রযুক্তিতে কালচার মিডিয়ামের প্রধান উপাদান কোনটা? প্রধান উপাদান হচ্ছে আমাদের এগার এগার। তো আমরা জানি যে এখানে এগার এগার ছাড়াও আমাদের খনিজ লবণ, তারপরে হচ্ছে ভিটামিন, তারপরে হচ্ছে কার্বোহাইড্রেট, স্পেশালি আমরা সুক্রোজ 2 থেকে 4% সুক্রোজ আমাদের দরকার হয়। তারপরে একটা উদ্ভিদের বৃদ্ধি হরমোন যেটাকে আমরা বলে থাকি জিবেরেলিন, এগুলো দরকার হয়ে থাকে আমাদের কালচার মিডিয়ামের ক্ষেত্রে। ক্লিয়ার? আর এখানে প্রধান উপাদান হিসেবে আমাদের কোনটা আছে? এখানে হচ্ছে এগার এগারটা আছে, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এরপরে দেখো যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করেন? কোন বিজ্ঞানী সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করে থাকেন? জ্যাক উইলিয়ামসন। এটা হবে আমাদের আনসার, জ্যাক উইলিয়ামসন। আর আমরা আগে পড়ছিলাম কোনটা? বায়োটেকনোলজি শব্দের নামকরণ কে করছিলেন? কার্ল এরিক। ওকে, টিস্যু কালচার প্রযুক্তিতে বীজের সুপ্তাবস্থা দূর করা হয় কিসের মাধ্যমে? ঠিক আছে, দেখো টিস্যু কালচার কোন প্রযুক্তিতে বীজের সুপ্তাবস্থা দূর করা হয়? এমব্রায়ো কালচারের মাধ্যমে। কোন কালচারের মাধ্যমে? এটা হচ্ছে এমব্রায়ো কালচারের মাধ্যমে বা ভ্রূণ কালচারের মাধ্যমে। তো এমব্রায়ো কালচারের মাধ্যমে আমরা কি করতে পারি? বন্ধা ভ্রূণ থেকে চারা উৎপাদন করতে পারি, যেখানে আমরা বীজের সুপ্তাবস্থাটা দূর করতেছি। ওকে, বন্ধা ভ্রূণ থেকে চারা উৎপাদন করতে পারি আমরা। আর আমরা এখানে জানি যে অ্যান্থার কালচার, এটা হচ্ছে পরাগধানী কালচার, এটা হ্যাপ্লয়েড লাইন সৃষ্টির জন্য আমরা ব্যবহার করতে পারি। মেরিস্টেম কালচারটা হচ্ছে টিস্যু কালচারের এক্সাম্পল, এখানে চারিত্রিক গুণাবলী অক্ষুণ্ণ থাকে, ভাইরাস মুক্ত চারা আমরা পেতে পারি। ওকে, আর মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে আমরা কি করতে পারি? বীজহীন ফল সৃষ্টির জন্য আমরা এই মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি ব্যবহার করতে পারি। তারপরে দেখো 17 নাম্বারটা, কোন প্রযুক্তিতে মাতৃ গুণাবলী অক্ষুণ্ণ রেখে কাঙ্ক্ষিত উদ্ভিদের দ্রুত সংখ্যা বৃদ্ধি করা যায়? কোনটা হবে এটা? মেরিস্টেম কালচার। এখানে আমরা জানি যে এখানে চারিত্রিক গুণাবলী একদমই অক্ষুণ্ণ থাকবে, অক্ষুণ্ণ রেখে আমরা উদ্ভিদের দ্রুত বংশবৃদ্ধি করতে পারি। লাল বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করা হয় কোথায়? আমরা এটা অলরেডি আগে পড়ে আসছি, এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। রেড বায়োটেকনোলজি। টিস্যু কালচারে জীবাণুমুক্ত করতে কোন যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে? আমরা এখানে ব্যবহার করে থাকি অটোক্লেভ যন্ত্র। তো অটোক্লেভ যন্ত্রের ব্যাপারে কয়েকটা জিনিস জানতে হবে, মনে রাখতে হবে। অটোক্লেভ যন্ত্রের টেম্পারেচার থাকতে হয় 121 ডিগ্রি সেলসিয়াস, চাপ থাকতে হয় 15 পাউন্ড বায়ুচাপ, এবং এখানে 20 মিনিটের মতো আমাদের যে জিনিসটাকে আমরা জীবাণুমুক্ত করতে চাই সেটাকে রাখতে হবে। এখানে কালচারটাকে আমরা অটোক্লেভে আমরা জীবাণুমুক্ত করি। টিস্যু কালচার প্রযুক্তির কালচার মিডিয়ামের পিএইচ এর মান কত? সেটা জানো তোমরা, 5.5 থেকে 5.8 হয়ে থাকে। সর্বপ্রথম মেরিস্টেম টিস্যু কালচার করেন কোন বিজ্ঞানী? মোরেল এন্ড মার্টিন। এগুলো ডিরেক্ট কিছু প্রশ্ন দেয়া আছে। তারপর দেয়া আছে কি 22 নাম্বারটা, যে পিসিআর কৌশল আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? পিসিআর কৌশল আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ক্যারিবি মুলিস। ঠিক আছে, ক্যারিবি মুলিস। আমরা আগে পড়ে আসছিলাম যে বায়োটেকনোলজি শব্দের প্রবক্তা হচ্ছেন কে? কার্ল এরিক। একটু আগে পড়লাম মেরিস্টেম টিস্যু কালচার কোন বিজ্ঞানী? মোরেল এন্ড মার্টিন। এগুলো টুকটাক একটু তোমরা দেখে রাখবা, যেহেতু আলিমসের অনুশীলনী প্রশ্ন আসতে দেখা যায়, বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায় মাঝে মধ্যেই। তারপরে কোন পদ্ধতিতে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদের চারা উৎপাদন করা যায়? এটার অ্যান্সার হবে কোনটা? অ্যান্থার কালচার। অর্থাৎ আমাদের পরাগধানী কালচারের মাধ্যমে আমরা হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করতে পারি। পরাগধানী কালচারের মাধ্যমে গুয়ান 18 এটা কোন ধরনের ফসল? তো খেয়াল করো, পরাগধানী কালচারের মাধ্যমে সৃষ্ট গুয়ান 18 হচ্ছে ধান। এটা কোন ধরনের ফসল? এটা হচ্ছে ধান জাতীয় ফসল। ওকে, আর গম জাতীয় ফসলের ক্ষেত্রে সেটাকে আমরা বলে থাকি জিনঘুয়া 1, এটা হচ্ছে জিনঘুয়া 1। আর গুয়ান 18 হচ্ছে কি? ধান জাতীয় ফসল। 25 নাম্বার কি বলছে? বিশ্বের প্রথম
সিনথেটিক, বিশ্বের প্রথম সিনথেটিক জীবের নাম কি? বিশ্বের প্রথম সিনথেটিক জীবের নাম হচ্ছে সিনথিয়া। শেষ। এটা ওয়ান কাইন্ড অফ ব্যাকটেরিয়া। ওকে, তারপরে দেখো পীড়ন সহনশীল উদ্ভিদ। খেয়াল করো যে পীড়ন সহনশীল উদ্ভিদ সৃষ্টি করা হয় নিচের কোন পদ্ধতিতে? আমরা ইনভিট্রো সিলেকশন পদ্ধতিতে। তো খেয়াল করো ইনভিট্রো সিলেকশন পদ্ধতি আমরা টিস্যু কালচারের মাধ্যমে, টিস্যু কালচারের একটা আমরা পর্যায়ে বলতে পারি আসলে। এখানে কি করা হয়? এখানে আমরা কোন কোষগুলো আসলে বিভিন্ন সহনশীল উদ্ভিদ হয় অথবা প্রতিরোধীশীল উদ্ভিদ হতে পারে সেই জিনিসটা আমরা, সেই সম্ভাবনাটা আমরা দেখতে পারি এবং সেই সম্ভাবনা দেখার মাধ্যমে সেখান থেকে আমরা চারাগাছ উৎপাদনের একটা প্রয়াস নিই। এটাই হচ্ছে আমাদের ইনভিট্রো কালচার। ওকে, তাহলে আমরা আনসার এবং অনুশীলনী প্রশ্নগুলো সলভ করলাম আলহামদুলিল্লাহ। কেমন লেগেছে সবার কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, লাইক করে দিবা, শেয়ার করে দিবা। পরবর্তীতে কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও তোমরা সেটাও কমেন্ট সেকশনে জানিও। এবং আমাদের একাডেমিক অ্যাডমিশন ব্যাচে জয়েন হতে চাইলে রোড টু ডিএমসি 2.0 পেজে মেসেজ দিতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।